জিঙ্ক ব্যবহার করলে লাভ কি আর ক্ষতি কি, আর জিঙ্ক ব্যবহার করা সঠিক টাইমে বা কোনটা, আর কোন জিঙ্কটা সব থেকে ভালো, সিলেটের জিঙ্ক না মনোহাইড্রেট যেটা ছড়ানো হয় সেই জিঙ্ক, নানা রকমের প্রশ্নের এই ভিডিওতে উত্তর দেব। যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী প্রত্যেকটা আপডেট সঠিক টাইমে পাওয়ার জন্য। যেমন মানুষের শরীরে ভিটামিন ডি এর অভাব হলে তাতে কি হয়, ক্যালসিয়ামের ঠিক মতো ঘাটতি পূরণ হয় না, তাতে মানুষের কি হয়, মানুষ বাড়ে না, হাড় বাড়ে না। সেরকম জিঙ্কের ঘাটতি হলেও গাছের কিন্তু বিকাশ হয় না। মানুষের শরীরে যেমন ভিটামিন ডি এর প্রয়োজন আছে, সেরকম গাছের ক্ষেত্রেও কিন্তু জিঙ্কের প্রয়োজন আছে। এই দুটো যদি আপনারা একটু সহজে বুঝতে পারেন তাহলে আপনারা জিঙ্ক ব্যবহার করার সুবিধাগুলো বা লাভগুলো সহজেই বুঝতে পারবেন। ধান চাষের ক্ষেত্রে জিঙ্কের ব্যবহারটা হয় সর্বাধিক। আমাকে জানতে হবে যে জিঙ্ক বা দস্তা আমরা ধান চাষে কোন সময় ব্যবহার করবো, মানে সঠিক টাইমটা কোনটা সেটা না জানিয়ে ব্যবহার করলে আমরা কিন্তু 100% কাজ পাবো না। শুধু সঠিক টাইম জানলেই হবে না, সঠিক নিয়মও জানতে হবে, ব্যবহার করার লাভ কি ক্ষতি কি সেটাও জানতে হবে। যে জিঙ্ক আমরা কোন সময় ব্যবহার করবো, দেখুন জিঙ্ক ব্যবহার করার টাইম হচ্ছে ধান গাছ রোয়ার পর, গাছ বসে দেওয়ার পর 7 দিন থেকে 25 দিনের মধ্যে আপনি জিঙ্ক ব্যবহার করে ফেলবেন। বিঘা প্রতি 2 কেজি করে মনোহাইড্রেট জিঙ্ক যদি ব্যবহার করা হয় তাতে কিন্তু কোনো সাইড এফেক্ট হবে না। ব্যবহার করে আমাদের কি কি লাভ হয়, দেখুন গাছ বৃদ্ধি পাচ্ছে না, সবাইকার গাছ কিন্তু খুব সতেজ, গাছ খুব বড় হচ্ছে, আপনার গাছ বসে আছে। আপনি ভাবছেন যে আমার রাসায়নিক সারের পরিমাণ হয়তো কম দেওয়া আছে, কিন্তু দেখছেন হিসাবে দেখছেন ওরাও 20 কেজি দিয়েছে, আপনিও 20 কেজি দিন, তারপরেও কিন্তু এই ঘটনা ঘটছে কেন? আপনি হয়তো রাসায়নিক সারের অভাবে গাছ বাড়ছে না, আপনি মিরাকুলাম বা কোনো একটা ভালো অনুখাদ্য বা স্প্রে করেও কিন্তু গাছ বাড়িয়ে দিতে পারবেন, কিন্তু তুলনামূলক দেখবেন যে ফল কিন্তু আপনার কম হচ্ছে। অনেক চাষি একটা খুব বড় ভুল করে ফেলেন, কি ধান গাছ সবাইকার সবুজ হয়ে গেছে, আপনার গাছ হলুদ রয়ে গেছে। সেক্ষেত্রে আমরা দেখবেন সচরাচর আমরা কি করি, ভাবি যে আমাদের রাসায়নিক সারের পরিমাণ কম রয়েছে, আমরা কি করি নাইট্রোজেন সার বা ইউরিয়া সার জমিতে দিয়ে দিই। কিন্তু ইউরিয়া সার দেওয়ার পর দেখা যায় যে ধান গাছটা খুব ভালোভাবে কালো হচ্ছে, পাশ কাঠিও বাড়ছে, সবাইকার ধানের মতন একরকমই হয়ে গেছে। এটা আমাদের প্রথমত সবাইকারই এটাই ভুল যে আমরা ভাবি যে নাইট্রোজেনের অভাবে হচ্ছে, না, এটা সবসময় জানবেন যে এটা কিন্তু জিঙ্কের অভাবে বা জিঙ্কের ঘাটতি বা যৌগিক কিছু অনুখাদ্যের অভাবে কিন্তু এই সমস্যাগুলো দেখা যায়। আপনি হয়তো ইউরিয়া দিয়ে আপনি ধানটাকে কালো করে দিতে পারবেন বা পাশাপাশি সবাইকার ধানের মতন করতে পারবেন, কিন্তু আপনি শেষ পর্যন্ত দেখবেন ধানের যে দানা আর পাশের ধানের জমির দানা দেখতে এক হলো, আপনি কিন্তু ফলনে মার খেয়ে যাবেন। যদি বলেন কেন, দেখবেন বিঘা প্রতি ধান দেখতে একই হয়েছে, সবই জায়গায় আছে, কিন্তু কি ওর থেকে আপনি বিঘা প্রতি 2 কুইন্টাল পর্যন্ত ফলন কিন্তু কম পেতে পারেন। গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, হলুদ ছোপ ছোপ দাগ হয়ে যাচ্ছে, বাদামি দাগ হয়ে যাচ্ছে, শিকড়ের বৃদ্ধি হচ্ছে না, সামান্য কিছুটা শিকড় আছে, শিকড়গুলো পচে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। পাশাপাশি সবাইকার জমি কিন্তু 5 কাঠি অতিরিক্ত, আপনার কিন্তু জমিতে 5 কাঠি কিন্তু খুব একটা নেই। এইসব সমস্যা দেখতে পেলেই বুঝতে পারবেন যে আমার জমিতে জিঙ্কের ঘাটতি রয়েছে। জিঙ্ক ব্যবহার করার যেমন লাভ রয়েছে তেমন ক্ষতি রয়েছে। জিঙ্ক ব্যবহার করলে ফসফেট গঠিত যেসব সারগুলো আছে তার সাথে অনেক সময় বিক্রিয়া করতে পারে, তাতে কি আপনার জিঙ্কেরও আপনি কাজ পাবেন না, আবার ফসফেটেরও কাজ পাবেন না। ডিএপি বা আপনার 10-20 যে ফসফরাসের পরিমাণ আছে সেটা কিন্তু আপনার নষ্ট। আবার কি অতিরিক্ত পরিমাণে ফসফরাস ব্যবহার করলেও আপনি জিঙ্কের কাজ পাবেন না। যে আয়রন বা ম্যাঙ্গানিজের প্রয়োজন হয় সেটা কিন্তু অতিরিক্ত জিঙ্ক ব্যবহার করার পর গাছ কিন্তু নিজে থেকে সেগুলো শোষণ করতে পারে। আপনি ভাবছেন যে জিঙ্ক ব্যবহার করে হয়তো আমার গাছ ভালো হচ্ছে, আপনি লাভ পাচ্ছেন, কিন্তু না, তাতে আপনার কিছু কিছু ক্ষতি হচ্ছে। কেমন, জমিতে যে ম্যাঙ্গানিজ রয়েছে বা আয়রন রয়েছে গাছ কিন্তু সেগুলো সঠিকভাবে খেতে পারছে না। একটা ভালো দিক দিতে যে আপনার দুটো দিক কিন্তু আবার নষ্ট হয়ে যাচ্ছে। যে কারণে আপনাকে দেখতে হবে যে জিঙ্ক ব্যবহার করতে হবে সঠিক পরিমাণে, যদি সঠিক পরিমাণে না ব্যবহার করা হয় তাতে কিন্তু এইসব ঘটনাগুলো ঘটতে পারে। জিঙ্ক ব্যবহার করার আগে বলবেন যে দাদা তাহলে জিঙ্ক তো 2-3 রকমের রয়েছে, কোনটা ব্যবহার করব, মনোহাইড্রেট বা যেটা জমিতে ছড়ানো যায় সেটা ব্যবহার করব, না চিলেটেড জিঙ্ক, জিঙ্ক 12% সেটা ব্যবহার করব? দেখুন দুটোই ব্যবহার করা যায়, কারণ দুটোর মধ্যে তফাৎ। যদি কেউ জমিতে ছড়ান মানে কাদা জমিতে, তাহলে কিন্তু মনোহাইড্রেট যেটা 33% জিঙ্ক, এটা কিন্তু জমিতে আপনি ছড়াতেই পারেন। বছরে একবার ছড়ানোর চেষ্টা করেন, জিঙ্ক কিন্তু বারবার দেওয়ার প্রয়োজন নেই। জিঙ্ক একবার জমিতে ব্যবহার করলে আপনি দীর্ঘদিন মানে মোটামুটি 1 থেকে 2 বছর পর্যন্ত আপনি কাজ পেতে পারেন। যদি মনোহাইড্রেট জিঙ্কে আমরা সঠিক কাজ পাই, তাহলে জিঙ্ক এডিটে বা চিলেটেড জিঙ্ক আমরা কেন ব্যবহার করব? দেখুন আপনি এটা ব্যবহার করলে পরবর্তীকালে আপনারা জমিতে আর কিন্তু কোনো রকম সমস্যা দেখা যাবে না। কিন্তু সবাই তো এটা আর ব্যবহার করতে পারবেন না, কিন্তু হঠাৎ করে দেখছেন আপনার গাছে কি জিঙ্কের ঘাটতি দেখা গেছে, পাতা বাদামি হচ্ছে, হলুদ হচ্ছে, গাছ বসে গেছে, শিকড় বৃদ্ধি পাচ্ছে না বা পাশ কাঠি বৃদ্ধি পাচ্ছে না। সেই রকম সময় আমরা কি ব্যবহার করব? সেই রকম সময় আমরা জিঙ্ক এডিটা বা চিলেটেড জিঙ্ক ব্যবহার করতে পারবো। কারণ চিলেটেড জিঙ্ক বা জিঙ্ক এডিটা ব্যবহার করলে আপনি কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি পাবেন। যেমন আপনি ছড়িয়েছেন সেটা তো কাজটা লং টাইম ধরে চলবে, অনেকদিন ধরে চলবে, তাতে কাজ হতে কিন্তু সময় লাগবে অনেকটা বেশি। কিন্তু চিলেটেড জিঙ্ক ব্যবহার করলে আপনি 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু আপনি 100% রেজাল্ট পেয়ে যাবেন। আর মনোহাইড্রেট জিঙ্ক আর চিলেটেড জিঙ্কের মধ্যে তফাৎ মানে যদি তুলনা করা হয়, ধরুন আপনি খালি পায়ে হেঁটে বাজারে যাচ্ছেন, সেটাকে ধরতে পারেন
মনোহাইড্রেট জিঙ্ক। তার মানে কি আপনি বাজারে যেতে যেতে রাস্তায় কোথাও বাধা পড়তে পারে, কেউ আপনাকে ধরতে পারে, কেউ আপনাকে আটকাতে পারে, আপনি রাস্তায় বাধা পড়তে পারে, কিন্তু আপনি যদি গাড়িতে চেপে বা বাসে চেপে বা ট্রেনে চেপে যান, সেখানে কিন্তু আপনাকে কেউ আটকাবে না। হয় বাসকে আটকাতে পারে, আপনি কিন্তু সেফটি সুরক্ষিত যাবেন, আপনি বৃষ্টি হলেও ভিজবেন না। সেরকম দুটো জিঙ্কের মধ্যে বা আপনার মধ্যে যদি আপনি পার্থক্য করতে পারেন, তাহলেই বুঝতে পারেন দুটো জিঙ্কের মধ্যে তফাৎ কি। সিলেটের জিঙ্ক অবশ্যই নিরাপদ। আগে যে বলেছিলাম মনোহাইড্রেট জিঙ্কের ক্ষেত্রে কি ফসফরাস গ্রুপের ফার্টিলাইজারের সাথে মিশিয়ে দেওয়া চলবে না, বা তার 2-4 দিন 5 দিন গ্যাপ রেখে ব্যবহার করতে হয়, ফসফরাসের কাজ কমে যায়। কিন্তু এর ক্ষেত্রে কি ফসফরাসের সাথে এ কিন্তু কোনো রকম বিক্রিয়া করে না। আপনি চিলেটেড জিঙ্ক ব্যবহার করার পরে ফসফরাস ব্যবহার করতে পারেন, ফসফরাসের গুণগত মান কিন্তু কোনো সময় কমবে না। কোন জিঙ্কটা আমরা কতটা ব্যবহার করবো? মনোহাইড্রেট জিঙ্ক অবশ্যই ধান গাছের 7 দিন থেকে 20 দিনের মধ্যে কি 25 দিনের মধ্যে আমরা বিঘা প্রতি 2 কেজি করে ব্যবহার করতে পারবেন। ইউরিয়া সারের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারবেন, নর্মালি সাধারণ ছড়াতে পারবেন, কিন্তু কোনো ফসফরাস গ্রুপের সারের সাথে দেওয়া চলবে না। আর চিলেটেড জিঙ্ক আপনারা স্প্রে করতে পারবেন, ট্যাঙ্কিতে 15 গ্রাম, 20 গ্রাম, 30 গ্রাম পর্যন্ত স্প্রে করা যাবে। কিন্তু অনেক সময় দেখবেন চিলেটেড জিঙ্ক ব্যবহার করার পর কি ধান গাছের ডগাগুলো পুড়ে যেতে পারে বা ঝলসে যেতে পারে, যে কারণে কি আমরাকে কিছু পরিমাণ ইউরিয়া, হয়তো 20 গ্রাম কি 40 গ্রাম পর্যন্ত ইউরিয়া কিন্তু আপনাকে ট্যাঙ্কিতে মিশিয়ে দিতে হবে। যদি মেশানো হয় সেক্ষেত্রে কিন্তু কি আপনার ধান পুড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে। জমিতে জিঙ্কের ঘাটতি হলে আপনি বুঝবেন কি করে যে এটা জিঙ্কের ঘাটতির কারণে হচ্ছে না রাসায়নিক সারের পরিমাণের কারণে হচ্ছে? দেখবেন পাশাপাশি সময়কার জমি, আপনার পাশে যেসব জমি আছে সেই জমির ধান আপনার জমির ধান কালার কিন্তু আলাদা। তাদের ধান একসাথেই রোয়া হয়েছে কিন্তু তাদের ধান কালো, ধান কিন্তু পাঁচ কাঠি বাড়তে শুরু করেছে কিন্তু আপনার ধান পাঁচ কাঠি বাড়ছে না। আপনি ভাবছেন যে একই পরিমাণ রাসায়নিক সার দিয়েছি বাড়ছে না কেন? ধান গাছের বিকাশ যেমন হচ্ছে না, গাছ হলুদ হয়ে বসে আছে, শিকড়ও বাড়ছে না, গাছে হলুদ স্পট পড়বে আস্তে আস্তে। সেক্ষেত্রে বুঝতে পারবেন যে তো আপনার জমিতে কিন্তু জিঙ্কের ঘাটতি হয়েছে। প্রাইমারি মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে যেমন এনপিকে, নাইট্রোজেন, পটাশ, ফসফরাস যেমন রয়েছে, সেরকমই এটা একটি সেকেন্ডারি মাইক্রোনিউট্রিয়েন্ট। যেমন ওগুলোর যে গাছে বা মাটিতে প্রয়োজন আছে, জিঙ্কেরও কিন্তু সেই একইভাবে প্রয়োজন আছে। যে কারণে কিন্তু কি আমরাকে প্রত্যেক ফসলে না হলেও আমরা বছরে যদি জমিতে আমরা একবার জিঙ্ক দিতে পারি, তাহলে কিন্তু পরবর্তীকালে আমাদের যেসব গাছের রোগ জ্বালাগুলো হয় না, নর্মালি কিছু কিছু রোগ জ্বালার পরিমাণটা অনেকটাই কিন্তু কমে যাবে। তাহলে মনোহাইড্রেট জিঙ্ক বা যেটা ছড়াবো সেটা কোন কোম্পানির আমাদের ক্ষেত্রে বেস্ট হবে বা বাজারে কম দামে পাওয়া যেতে পারে? অবশ্যই মনোহাইড্রেট জিঙ্ক আপনারা করমন্ডল কোম্পানির বা ইফকো কোম্পানির বা মাল্টিপ্লেক্স কোম্পানির ব্যবহার করতে পারেন, আপনি কাজ কিন্তু মনের মতন পাবেন। এছাড়া কি যদি যারা চিলেটেড জিঙ্ক খুঁজছেন তারা ব্যবহার করতে পারেন, মাল্টিপ্লেক্স কোম্পানি ব্যবহার করতে পারেন, বায়ারে করতে পারেন, এছাড়া আনসুলে করতে পারেন। এগুলো কিন্তু মার্কেটে কি বলুন তো খুব প্রচলিত, এমনকি বাজারে বিক্রির পরিমাণও বেশি, এমনকি চাষিরা প্রত্যেকবার ব্যবহার করে কিন্তু প্রত্যেকবারই মনের মতন কাজ পেয়েছে, খুব ভালো রকম কাজ। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কারো কোনো সমস্যা থাকে তার জন্য অবশ্যই তারা রাত্রি 9টা থেকে 10টার সময় ফোন করবেন বা ভিডিওতে কমেন্ট করবেন, আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব।